নমস্কার। সবার প্রথমে আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। 5 দিনের হই হই রই রই কাণ্ড সেরে দেবীকে 1 বছরের জন্য বিদায় জানিয়ে আবার ফেরা রোজকার রুটিনে। কেমন কাটলো এবারের পুজো? স্বাস্থ্যবিধি মেনে ঠাকুর দেখেছেন তো সকলে? আচ্ছা, উইন্টারগ্রিন ব্রাদার্স পরিচালিত কিছু ছায়া কিছু প্রহেলিকা প্রতিযোগিতার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ইতিমধ্যেই সেই প্রতিযোগিতা থেকে আপনারা শুনে ফেলেছেন অর্ণবী সাহা ঘোষ রচিত চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। আজ আপনাদের জন্য রইল সেই প্রতিযোগিতার সেরা 10টি গল্পের মধ্যে অন্যতম একটি গল্প, লেখিকা শতরূপা ভট্টাচার্য। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, নীল নিয়তি। আরে তুই উমেশ না, উত্তমের ভাই? রাস্তার মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়ে সুজিত। অনেক দিন পর তার গ্রাম দামোদর তীরবর্তী উদয়নারায়ণপুরে সে এসেছে। এমনিতে সে কলকাতার নিজস্ব ফ্ল্যাটে থাকে। এক নাম করা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সে কাজ করে। অনেক দিন পর তার বাল্যবন্ধুর ভাইকে দেখে তাই সে নিজেকে ধরে রাখতে পারে না। উমেশ প্রথমটা বুঝতে না পারলেও পরে যখন সুজিত তার মামা সীতানাথবাবুর পরিচয় দেয় তখন সে চিনতে পারে। বলে, আর দাদা, এই তো কয়েক মাস হলো চলে গেছে। কোথায় গেল? কি চাকরি পেল? না সুজিতদা, দাদা মারা গেছে। স্তম্ভিত হয়ে যায় সুজিত। 34 বছর বয়সের একটি তরতাজা প্রাণ কি করে ঝরে যেতে পারে? মুখের অবাক ভাবটা কাটিয়ে সে প্রশ্ন করে, কি হয়েছিল উত্তমের? আর কি, 2-3 বার গাড়ির ধাক্কা খেলো দাদা, তারপর আর কোনো অঙ্গই সারল না। কোনো ডাক্তার ধরতেই পারল না কি হয়েছে ওর। কম খরচ তো করিনি, জমি বেচে সেই টাকায় চিকিৎসা করাতে ভেলোরেও নিয়ে গেলাম। ওখানকার ডাক্তারবাবুরা বলল শরীরে কি একটা জিনিসের অভাব আছে, তাই ক্ষয়পূরণ হয় না। ভাঙা হাত পা, ফাটা মাথা আর সারা শরীরের কাটা ছেঁড়া যেমনি তো তেমনি। ডাক্তার বলল আর যে কদিন আছে ভালো মন্দ খাওয়াও, যত্ন নাও। তা যত্ন কি নেবো বলো? মানুষটা তো শেষে মাথাও খারাপ হয়ে গেছিল। খালি নাকি কাকচিলের ডাক শুনতে পাচ্ছে, আরও কি সব আজগুবি কথা বলতো। ওর কথাগুলো শুনে কেমন যেন মোহাচ্ছন্ন হয়ে পড়ে সুজিত। এই সাধারণ কোনো শারীরিক ব্যাধিকে কেমন যেন অলৌকিক বলে মনে হয়। তারপর মানসিক অসুস্থতাও আছে। উমেশের ডাকে তার ঘোর কাটে। ও সুজিতদা, কি হলো গো? মন খারাপ করো না, যে যাওয়ার সে তো যাবেই, বলো। মন খারাপ করো না, ভালো থেকো দাদা, বলে নিজের কাজে এগিয়ে যায় উমেশ। উমেশের চলে যাওয়ার দিকে খানিকক্ষণ তাকিয়ে সুজিত তার মামার বাড়ির দিকে এগোতে থাকে। কাল রাতে মামার ফোন পেয়ে সে সকাল সকালই অফিস থেকে ছুটি নিয়ে এখানে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মামার বাড়িতে ঢুকেই একটা অস্বস্তি হতে লাগলো সুজিতের। সীতানাথবাবু বারান্দায় বসে কাগজ পড়ছিলেন। ভাগ্নেকে দেখে হাতছানি দিয়ে ডাকলেন। সুজিত এগিয়ে গেল তার কাছে, প্রণাম করে বলল, বলো মামা, কি জন্য ডাকলে? মামি, রীতা, কবিতা সবাই ভালো তো? রীতা কবিতা ভালো আছে, হয়তো আজ রাতের মধ্যেই এসে পড়বে জামাইদের সঙ্গে। তাহলে মামির কি কিছু? হ্যাঁ সুজিত, তোমার মামি গত 7 মাস ধরে এক মানসিক ও শারীরিক সমস্যায় ভুগছে। প্রথমটায় ভেবেছিলাম মেয়েগুলোর বিয়ে হওয়াতে একা হয়ে গেছে, তাই হয়তো, কিন্তু পরে দেখলাম এক অলৌকিক ঘটনা। ডাক্তার বলছে আর বেশি দিন না, তাই তোমাদের ডাকলাম। সুজিত ততক্ষণে তার মামার চেয়ারের পায়ের কাছে বসে পড়েছে। সে বলল, কেন এমন বলছো মামা? বলবো সব বলবো। যাও, হাত মুখ ধো, জল খাবার খাও, তারপর বলছি। মামিকে একবার দেখে। হ্যাঁ যাও, তবে শোনো,
ভয় পেও না যেন। সুজিত ভাবল, এসব কি বলছেন মামাবাবু? মাতৃসমা মামি, যে কোনোদিন সুজিতকে তার মায়ের অভাব বুঝতে দেননি, তাকে মৃত্যুশয্যায় দেখে সুজিত ভয় পাবে? মামাদের ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো সুজিত। কেমন একটা মাংস পচা পচা গন্ধ আসছে। দরজার পাশে সুইচবোর্ড থেকে আলো জ্বালায় সে। এগিয়ে আসে মামির কাছে। বিছানাটা দেখেই চমকে ওঠে সুজিত। মুখ ছাড়া শরীরের যেটুকু অংশ দেখা যাচ্ছে তাতে বড় বড় ফোসকা পড়ে আছে। সেই ফোসকার পাশে ঘাও রয়েছে। সমানে ফোসকা থেকে রস ও ঘা থেকে পুঁজ রক্ত গড়াচ্ছে। আর সেই জন্যই একটা একটা মাংস পচা গন্ধ আসছে। খানিকক্ষণ স্থবিরের মতো দাঁড়িয়ে থেকে সুজিতের বমির উদ্রেক হয়। ঘর থেকে বেরিয়ে এসে চলে যায় পাশের বাথরুমে। শরীরটাকে হালকা করে ফ্রেশ হয়ে একেবারে বের হয়। সন্ধ্যার সময় রীতা আর কবিতা তাদের স্বামী সহ এসে পৌঁছল। দুজনেরই চোখের জলে বাঁধ ভাঙল। মামির জ্ঞান সম্পূর্ণভাবে চলে গেছে। আচারিক রাতের খাবার খেয়ে সবাই উপস্থিত হলো তাদের বসার ঘরে। দুই জামাই এক সোফায়, রীতা কবিতা বিন ব্যাগে, সুজিত চেয়ারে, আর সীতানাথবাবু তার নিজস্ব আরামকে দাঁড়ায়। সবাইকে শান্ত হতে বলে সীতানাথবাবু বললেন, তোমাদের একটা কথা বলবো। প্রথমেই বলে রাখি, আমি যে কথাগুলো বলবো তা বিশ্বাস করা কঠিন, তাই আমাকে তোমরা পাগল ভেবো না কিন্তু। এই কথাগুলো শুনে সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তিনি বলে চললেন, কাউকে জানালে সে তোমায় পাগল ভাবতে পারে। কোথা থেকে কথাগুলো শুরু করব ভেবে পাচ্ছি না। মাথাটা আজকাল সত্যিই ঠিকঠাক কাজ করছে না। আমার খুঁজে পাওয়া একটা জিনিস সেই আমারই প্রিয়জনদের ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। যে পাপ আমি করেছি তার শাস্তি আমি হয়তো পাবো না, কিন্তু জেনে রাখো, তোমাদের মা আর তোর মামির মৃত্যুর জন্য আমি দায়ী। এসব তুমি কি বলছো মামা? বিস্মিত হয়ে সুজিত বলে। রীতা কবিতার মুখে এক অন্য রকমের হতাশা মিশ্রিত অবাক করা ভাব। তাদের বরেরা তো একেবারে যাকে বলে বাক্যহারা। ঘটনাটা শুরু থেকে বলি, তোমরা হয়তো জানবে, কয়েক বছর আগের জানুয়ারিতে আমি মাস দুয়েকের জন্য পুরীতে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম তা তোমরা বা তোমাদের মার বা মামিরও জানা নেই, তবে এবার তোমরা জানবে। এক 25শে ডিসেম্বরের বিকেলে আমার বাল্যবন্ধু অসিত খাস্তগির আমায় ফোন করে। তোমাদের বলে রাখি, ও হলো এই দেশের সেই সব জ্ঞানীদের একজন যে আমাদের দেশের মহাকাব্য, পুরাণ ও অন্যান্য স্থানীয় উপকথা লোককথার উপর দীর্ঘ এবং সাকসেসফুল গবেষণা করেছে। যাই হোক, এবার বিষয় ফিরি। সে আমায় বলল, সতীনাথ, তুমি তাড়াতাড়ি পুরী চলে এসো, না এলে চরম মিস করবে। কাম কুইক। অসিতের কথার মধ্যে একটা চাঞ্চল্য লক্ষ্য করলাম। নিজের উত্তেজনার বশবর্তী হয়ে বেরিয়ে পড়লাম পুরীর দিকে। সেখানে পৌঁছে যা দেখলাম ও শুনলাম তাতে নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছিলাম না। অসিত বলল যে ও এখন শনিদেবের কিছু মাইথোলজিক্যাল গল্পের ওপর ভিত্তি করে এমন কিছু এভিডেন্স পাওয়ার চেষ্টা করছে যা ওর কৌতূহলী মনকে শান্ত করতে পারে। আমি সব শুনে বললাম, আবার বড় বাবা কেন, ওনাকে কাঁচা খেকো দেবতা বলে, পুরীতে কোথায় বাবা জগন্নাথকে নিয়ে থাক না। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা গ্রাম বাংলার মানুষেরা কিন্তু শনিদেবের নামও মুখে নিই না। ও আমার ভয়কে তুড়িতে উড়িয়ে দিয়ে বলল, বুড়ো হয়ে তো মরতে চললি, তাও তোর ভয় গেল না বল? শোন, স্থানীয় একটা লোককথা পুঁথি থেকে আমি জানতে পেরেছি যে গ্রহযুদ্ধ পর্বে রাহুর সঙ্গে শনিদেবের যুদ্ধে যখন তিনি শক্তিহীন হয়ে পড়লেন, তখন তিনি এইখানেই আশ্রয় নেন।
কারণ এই শ্রীক্ষেত্রে এত দৈবী শক্তি আছে, রাহু সহজে শনিকে খুঁজে পেতে পারল না। যখনই সে কোনো দৈব সত্তাকে খোঁজ করে, নয় সে জগন্নাথ মন্দিরে, না হয় সে দেবী বিমলার স্থানে উপস্থিত হয়। এবার ত্রিদেব চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। শনিদেবের শক্তির পুনরুত্থান না করলে সৃষ্টি রসাতলে চলে যাবে, কারণ শনিদেব শুদ্ধ আত্মার জীবের জন্য কর্মফলদাতা, কিন্তু অশুদ্ধ আত্মার জীবেদের জন্য দণ্ডনায়ক। তাই শনিদেবের অনুপস্থিতিতে আসরিক প্রবৃত্তির জীবেদের অসুরত্ব শতগুণে বেড়ে যাবে। শনিদেবকে শক্তি প্রদানের জন্য ত্রিদেব তাদের স্ত্রীদের অর্থাৎ ত্রিশক্তির সাহায্য নিয়ে সৃষ্টি করেন এক স্ত্রীর। আধ্যাত্মিক সুন্দরী এই স্ত্রীর শরীর থেকে বিচ্ছুরিত নীল রশ্মির জন্য তার নাম হয় নীলিমা। এই নীলিমা যখন নীলা রূপে শনিদেবকে শক্তি প্রদান করে, সেই সময় সমুদ্রের তীরবর্তী একটি শক্তির মধ্যে নীল রশ্মি প্রবেশ করে। সেই ঝিনুকটা আমাদের খুঁজে বার করতে হবে। তোর মাথাটা সত্যি গেছে অসিত। সেই ঝিনুক কি এখনো আছে নাকি? হ্যাঁ, অবশ্যই থাকবে। দৈব জিনিস সেটা। এই পুঁথিতে তার সন্ধানও দেওয়া আছে। আমরা ওটা নিতে যাব। তা আমাকে কেন ডাকলি? তুই তো একাই ওই ঝিনুকটার খোঁজ করতে পারতিস। কিন্তু এই পুঁথি অনুযায়ী কুম্ভ রাশি বা মকর রাশির লোক ছাড়া ওই ঝিনুক কেউ দেখতে পাবে না। তোর তো মকর রাশি বলেই জানতাম, তাই তোকেই ডাকলাম। তা আমরা তো বেরিয়ে পড়লাম পুরীর সেই দিকটায়, যেটাকে স্থানীয় লোকেরা চপ্পল চোর সমুদ্র বলে। অতিরিক্ত চোরাবালি থাকা এখানে বীজ ধরে হেঁটে যাওয়া মুশকিল, তাই আমরা স্টিমার নৌকো নিয়ে হাজির হলাম। স্থানীয় এক নুলিয়া বলল, অদূরেই এমন এক জায়গা আছে যেখানে অনেক ঝিনুক পাওয়া যায়। ওর কথা মতো আমরা সেই জায়গায় উপস্থিত হলাম। একটা পাথরের খাঁজের মতো অংশ ভেসে আছে সমুদ্রের ফেনিল জলরাশির মধ্যে। অসিত আমাকে বলল, ওই নুলিয়ার সাথে তুই একটু ডুব সাঁতার মেরে জায়গাটা দেখে নিস। নুলিয়া লোকটাও বেশ অবাক হলো। তারপর দড়ি দিয়ে বেঁধে মাস্ক পরিয়ে আমায় নিয়ে ঝাঁপ দিল সমুদ্রের জলে। সীতানাথ বাবুকে চুপ করতে হলো, কারণ পাশের ঘর থেকে এক অমানসিক যন্ত্রণার শব্দ আসছে। এক পৈশাচিক স্বরটি বলছে, এই কাকশকুন, এই কাকশকুন, যা 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 যা। তোরা আমার কিচ্ছু করতে পারবি না, তোরা আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। আমি বেঁচে যাব, আমি বেঁচে যাব, আমি বেঁচে যাব। কা 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 কা। সবাই দৌড়ে যায় পাশের ঘরে। সবাই দেখে বিছানার ওপর দুই বাহু প্রসারিত করে দাঁড়িয়ে আছে সীতানাথ বাবুর মৃতপ্রায় স্ত্রী। কিছুক্ষণ আগে দেখা মৃতপ্রায় মানুষটা কিভাবে শরীরে এত শক্তি সঞ্চয় করলো তা কারোরই জানা নেই। অর্ধনগ্ন গোটা শরীরটায় ফোসকা আর গা থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। গা গুলিয়ে তোলা গন্ধটায় সবার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে দুলতে দুলতে সেই পৈশাচিক স্বর বলল, শনির 7.5 লেগেছে। 7 জনকে শাস্তি দিয়ে প্রভু একজনকে অর্ধেক রাজা করবে, একজনকে অর্ধেক রাজা করবে। কা 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 কা। তারপর সে হাত দুটো পাখির ডানার মতো প্রসারিত করে কা কা করতে করতে লুটিয়ে পড়ল বিছানায়। সুজিত এগিয়ে এলো তার মামির দিকে। নিষ্পন্দন সে। শ্রাদ্ধ মিটতে আবার একদিন সবাই জড়ো হলো। এর মধ্যে সুজিত দিন 5 জন্য কলকাতায় গিয়ে অফিস থেকে দিন 10 জন্য ওয়ার্ক ফ্রম হোম নিয়ে এসেছে। সবাই উদগ্রীব হয়ে বসে আছে।
সবাই বলতে এখন সুজিত, রীতা আর কবিতা। দুই জামাই তাদের শ্বশুরের বৃদ্ধ বয়সে স্ত্রী বিয়োগ হওয়ার পাগলামি দেখবে না বা শুনবে না বলেই চলে গেছে যে যার বাড়িতে। বড়জন তার বাবা মা ও সন্তানের অজুহাতে বউকে রেখে চলে গেছে, আর ছোটজন তার অফিসের অজুহাত দেখিয়ে পিঠ টান মেরেছে। সীতানাথবাবু আবার শুরু করলেন। 30 দিন ধরে পুরীর তীরবর্তী সমুদ্র প্রায় চষে ফেলার পর হতোদ্যম হয়ে আমরা অসিতের বৈঠকখানায় বসে চা খাচ্ছি। এমন সময় শিশির এলো সেখানে। আমাকে দেখে বলল, কি কাকু, শুনলাম নাকি কাকাবাবু আপনাকে রোজ সমুদ্রে ডুব খাওয়াচ্ছে? অসিত বেশ রাগত স্বরে শিশিরকে বলল, তোকে কে বললো হারামজাদা? কে আর বলবে, ওই মোহান্তি বলেছে। আপনি আমায় ব্যাপারটা খুলে বলতেই পারেন। অসিত মহান্তি করে খুঁজতে চলে গেল তার রাঁধুনি কাম কেয়ারটেকারকে। ভাবখানা এমন যেন ধরলেই ওকে জগন্নাথের কাছে পাঠিয়ে দেবে। আমি সেই সুযোগে শিশিরের সঙ্গে একটু আলাপ করলাম। উৎকল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর করছে। আরও টুকিটাকি কথাবার্তার মাঝে অসিত এলো সেই তালপাতার পুঁথি হাতে। মাগধী প্রাকৃত অপভ্রংশে লেখা সেই পুঁথি। শিশিরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ছোটবেলা থেকে তোকে যা শিখিয়েছি, তুই যদি তা মাথায় রেখে এর পাঠোদ্ধার করতে পারিস তবে তোকেও আমাদের দলে ভিড়িয়ে নেব। 3 দিন পর শিশির এলো। মুখে একটা যেন বিমর্ষ ভাব, যেন একটা কিছু দ্বন্দ্ব চলছে মনের মধ্যে। অনেক কষ্টে মুখে হাসির ভাব রেখে সে বলল, তুমি এত বড় ভুল করলে কি করে বলো? এই পুঁথি যে সময়কার কথা বলছে সেই অনুযায়ী তো আমাদের কোণারক যেতে হবে। আগে কোণারক সূর্য মন্দিরে সমুদ্রের ঢেউ আছড়ে পড়তো, জানো তো? অসিত উল্লসিত হয়ে একটা ট্রাভেল এজেন্সিকে ফোন করে গাড়ি পাঠাতে বলল এবং ওখানে কদিন থাকার জন্য হোটেল বুক করল। সিজন টাইম হলেও কোণার্কে কেউ স্টে করে না বলেই এটা সম্ভব হলো। 5 দিনের নিরলস প্রচেষ্টার পর কোণার্ক সূর্য মন্দির থেকে 3 কিলোমিটার পশ্চিমে একটা পুরো পরিত্যক্ত মন্দিরের প্রাঙ্গণে পুঁথির বর্ণনার মতো পাথর খুঁজে পাওয়া গেল। আমি সেদিকে গিয়ে দেখলাম একটা তীব্র নীল ছটা বেরিয়ে আসছে সেই পাথরের খাঁজ থেকে। আমি সেই আলোর দিকে হাত বাড়ালাম। বাকি সবার দৃষ্টি আমার দিকে। আমি জানি এরা আমার মতো এই নীলাভ জ্যোতি দেখতে পায়নি। আমার হাতে একটা ঠান্ডা পাথরের মতো জিনিস এলো। আমি সেই খাঁজ থেকে পাথর হয়ে যাওয়া ঝিনুকটা টেনে বের করলাম। অসিতের মুখ দেখে বোঝা যাচ্ছিল ও সেই ঝিনুকটা দেখতে পায়নি। শিশিরের মুখও নিষ্প্রিয়। আমি বললাম, এ তো পাথর। আমার কথা কেটে শিশির বলল, ফসিল হয়ে যাওয়া ঝিনুক হয়তো। কাকু, আপনি ওটা আবার খোলার চেষ্টা করুন। আমি সেটা নিয়ে একটু নাড়াচাড়া করতেই ঠক করে একটা পাথুরে আওয়াজ তুলে সেটা খুলে গেল। একটা অসীম মোহময় তীব্র নীলাভ আলোর ছটা বেরোচ্ছে যে বস্তু থেকে, তা হলো একটি অদ্ভুত নীল রঙের মুক্ত। মসৃণ ত্বক বিকিরণ করছে মাথা ঝিমঝিম করা একটা নীলাভ আলো। আমি আরো অবাক হলাম যখন দেখলাম অসিত সেটা আঙুল দিয়ে স্পর্শ করছে বলেই সেটি সেই অস্বস্তিকর নীল আলোটা আবার বিচ্ছুরিত করল। তার মানে মুক্তটা সবাই দেখতে পাবে। এবার অসিতকে কেমন যেন একটু অন্যরকম লাগলো আমার। ও মন দিয়ে ওই মুক্তটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে প্যান্টের পকেট থেকে একটা ঝিনুকের তৈরি বাক্সে সেটাকে রাখলো। তারপর আমি ফিরে আসি। ফিরে আসার মাস 6-7 পর হঠাৎই একদিন শিশির ফোন করে আমায় বলল, কাকু, আপনি আপনি একবার এখানে আসতে পারবেন? কেন বাবা, অসিত কেমন আছে? একদম ভালো না কাকু, মাথা একদম খারাপ হয়ে গেছে। শুধু বলছে ও নাকি গরিব মানুষের পূর্বপুরুষের জিনিস চুরি করে ওর লাইব্রেরি বানিয়েছে, মানুষের সাথে অন্যায় করেছে, তাই ওকে নাকি দণ্ড পেতে হবে। একদম সুইসাইডিয়াল হয়ে গেছে কাকু। দেওয়ালে মাথা ঠুকে ঠুকে কার কাছে যেন অন্যায়ের ক্ষমা চায়, আর বলে কাকের ঝাঁকের মধ্যে শকুন চেপে সে আসবে, আর তখনই ও মুক্তি পাবে। আমার গলাটা শুকিয়ে এলো। এ যে দণ্ডনায়ক শনিদেবের আবির্ভাব বর্ণনা,
মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে শিশিরকে বললাম, আমি কি করি বলো তো? কাকু, আমি কুরিয়ার করে ওই জিনিসটা আপনাকে পাঠিয়ে দিয়েছি। ওটা 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 আপনার কাছেই রাখুন। আমাকে আর কিছু বলতে দেবার সুযোগ না দিয়েই শিশির ফোনটা কেটে দিয়েছিল। তার 3 দিন পর ওই নীল মুক্ত সমেত ঝিনুকের বাক্সটা এসে পৌঁছলো ঘরে। মাথায় ওই শনিদেবের কথাটা ঘুরছিল। তার মধ্যে একদিন শিশিরের মেসেজ এলো, মাই আঙ্কেল ইজ নো মোর। হিসেব করে দেখলাম যেদিন ওই নীল মুক্তটা উদ্ধার করি তার ঠিক 7.5 মাস পর অসিত মারা গেল। শনির 7.5 কথাতেই আছে, তবে এক্ষেত্রে তা 7.5 বছর নয়, 7.5 মাস। একদিন রাতে মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ভাবলাম ওই জিনিসটাকে পরদিনই বাজারে শনি মন্দিরে রেখে আসব। যার জিনিস সেই নিক। সকালে বাজারে বেরিয়ে ফেরার পথে ওটাকে ফেলে আসবো ঠিক করলাম। একটু ফাঁকা বুঝে ইচ্ছে করেই পকেট থেকে বাক্সটা ফেলে দিয়ে ওই মন্দিরের দান বাক্সের পাশে। চোখ বন্ধ করে আমার গহীন অপরাধের জন্য ক্ষমা চেয়ে আর অসিতকেও ক্ষমা করতে বলে যখন চোখ খুললাম, দেখি সামনে সুজিত তোমার বয়সী একটা ছেলে বাক্স থেকে মুক্তটা বের করে নাড়িয়ে চাড়িয়ে দেখতে দেখতে বলল, এ কি গো মামা, এরকম অ্যান্টিক জিনিসটা ধান বাক্সে ফেলতে এসে হারাতে তো? ভাগ্যিস আমি দেখতে পেলাম, না হলে কি হতো বলো তো? মুখটা ভালো করে দেখে চিনতে পারি, ছেলেটি তোমার বন্ধু উত্তম। সুজিত অনুভব করল শীতল ঘামে ভিজে যাচ্ছে তার শরীর, গলা শুকিয়ে যাচ্ছে। মামাবাবু তাহলে উত্তমেরও মৃত্যুর কারণ? টেবিলের ওপর রাখা জলের বোতলটাকে এক নিঃশেষে শেষ করে সুজিত প্রশ্ন করে, মামা, উত্তম কি কাজ করত? ও তো ওই হাইওয়েতে গাড়ি চালাতো। কবিতা কখন উঠে চলে গেছে। রীতা ঘুম জড়ানো ক্লান্ত স্বরে বলে, দেখ ভাই, তোর যদি বাবার পাগলের প্রলাপ শুনতে এখনো ভালো লাগে তাহলে তুই শোন, আমি চললাম, যত সব। সীতানাথ বাবু ম্লান হেসে তাকায় ভাগ্নের দিকে, চোখে যেন জিজ্ঞাসা, সে কি শুনবে? সুজিত বলে, বলো মামা। উত্তমের সাথে হতে থাকা ঘটনাগুলোর পর আমি বুঝতে পারি এই জিনিসটার অলৌকিক ক্ষমতা। উত্তম হাইওয়ে ড্রাইভার, ওকে জানতে অজান্তে কত প্রাণী হত্যা করতে হয়। হাইওয়ে নিয়ম স্পিড মেনটেন না করলে নিজের প্রাণ চলে যাবে। মাত্র 1 মাসের মধ্যে তার 3 বার অ্যাক্সিডেন্ট হলো। যা চোট লাগলো তা কিছুতেই সারল না। এই ঘটনার জন্য নিজেকে ক্ষমা করতে পারিনি রে, ক্ষমা করতে পারিনি। ও যদি সেদিন ওই মুক্তটাকে না ছুতো তাহলে ছেলেটা বেঁচে গেলেও যেতে পারত। কান্নায় ভিজে আসে ওনার গলা। সুজিত তাকে শান্ত করিয়ে জল খাইয়ে বলে, আজ ছাড়ো মামা, কাল বলো, এখন বিশ্রাম করো। ঘাড় নেড়ে না জানিয়ে উনি আবার শুরু করলেন, উত্তমের শেষ দুর্ঘটনার দিন 15 পর একদিন বারান্দায় বসে ভাবছি যে মুক্তটাকে কিভাবে নষ্ট করব। কারণ এই মুক্ত তো লুকিয়ে থাকছে না, অপরাধীকে খুঁজে নিচ্ছে। আমার ভাবনায় ছেদ পড়ল তোমার মামির স্বরে। হাতের মুঠো আমার সামনে খুলে বলল, এমন আসমানি নীল মুক্ত কোথায় পেলে গো? হ্যাঁ, চেয়ার থেকে পড়ে যাব মনে হলো। তোমার মামি ওই অলক্ষণে জিনিসটা হাতে ধরেছে। আমি চিৎকার করে বললাম, রাখো সে গিরেটা, আমার সিন্ধুকে কেন হাত দিয়েছিলে? কেন ধরলে এটা? না, কোনো উত্তর দেয়নি তোমার মামি। কাঁদতে কাঁদতে চলে গেছিল ঝিনুকটা আমার হাতে দিয়ে। দিনরাত অক্লান্ত চেষ্টা করেছি তোমার মামির মৃত্যুকে আটকাতে। গাদা গাদা শাস্ত্রের বই পড়েছি, তান্ত্রিক, সাধু, গুণিনের সাথে সাথে নামি দামি ডাক্তার দেখিয়েছি। তোমাদের হেডেক দেব না বলে এসব জানাইনি। অনেকেই আমাকে সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে বলেছে। পাগল বলে মুখের ওপর ফোন কেটে দিয়েছে।
তবুও আমি হাল ছাড়িনি। ধীরে ধীরে ফোসকায় ভরতে লাগলো তোমার মামির শরীর। একদিন ওকে জিজ্ঞাসা করলাম, সারদা, তুমি জীবনে কি পাপ করেছিলে যা এখনো ভুলতে পারোনি? অনেক কষ্টে খুব আস্তে আস্তে সে বলল, তিনটে বাচ্চা নিয়ে তখন আমি বেড়ে উঠি না। তার মধ্যে শুরু হলো কুকুরের উপদ্রব। সে আবার তোমার আদরের লালি। রোজ বাসনে মুখ দিত, রান্নাঘর অব্দি ঢুকে পড়ত, কিচ্ছু বলিনি। কিন্তু একদিন কবিতা জল খাবারে মুখ দিতে আমি আর রাগ ধরে রাখতে পারিনি। ও সবে ভাতের ফ্যান ঝরতে দিয়েছিলাম, ওর গায়ে দিলাম এনে ঢেলে হাত করতে করতে ও পালালো। আমি হতবাক হয়ে বললাম, লালির গায়ে তোমার জন্য ফোসকা পড়েছিল? তারপরে ওর সারা শরীরে এত ঘা হলো যে আর বাঁচলই না কুকুরটা। এবার বুঝতে পারছো তো কেন তোমার মামির মৃত্যুটা এমন হলো? পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হলো সুজিতের। ঘুম ভাঙতে ঘর থেকে বেরিয়ে সে দেখল সীতানাথবাবু মাথায় হাত দিয়ে বসে আছে, আর তাকে সান্ত্বনা দিচ্ছে পার্থবাবু। কি হয়েছে পার্থ মামা? পার্থবাবু সীতানাথবাবুর দুঃসম্পর্কের ভাই হয়, তাই সুজিতকেও মামাই বলে। উত্তরটা সীতানাথবাবুই দেয়। আজ সকালে রীতা আর কবিতা চলে যাওয়ার আগে রীতা সেই সর্বনাশী মুক্ত ধরে বলে গেছে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করে ছাড়বে। সুজিত হতবাক। এ কি অঘটন ঘটালো তার রীতা দিদি? পার্থবাবু বললেন, তুমি চিন্তা করো না দাদা, কিচ্ছু হবে না। সুজিত আজ ফিরবে, ওকে আর দুশ্চিন্তায় ফেলোনি। ভগবান তোমার আর কোনো ক্ষতি করবে না, দেখে নিও। সীতানাথবাবু ঘাড় নাড়তে নাড়তে ঘরে ঢুকে গেল। ওর মনে যা চলছে সুজিতের মনেও তাই। যে কি পাপ করেছে রীতা, তার জন্য কেমন মৃত্যু অপেক্ষা করছে। এদিকে বাবার নিত্যদিনের পাগলামিতে অতিষ্ঠ হয়ে ওঠে রীতা। ফোন ধরা ছেড়ে দিয়েছে সে দিন 10 হলো। নিজের বাবার পাগলামির উপায় করার জন্য কি করবে ভাবছে, ঠিক তখনই ফোনটা বেজে ওঠে রীতার। সুজিতের ফোন। এ তো আবার প্রতি সপ্তাহে ফোন করছে। কবিতাকে তো কালেভদ্রেও করে না। ফোনটা ধরেই রীতা বলল, আমি কি পাপ করেছি আমার তো এখনো মনে পড়েনি। আর হ্যাঁ, আমার শরীরে কোনো অলৌকিক পরিবর্তন দেখা যায়নি। ওহ, ডিসগাস্টিং। সুজিতের খুব খারাপ লাগে। তার মামা ও তার চিন্তা করাটা ওর ডিসগাস্টিং লাগছে। মামা তিনটে মৃত্যু দেখেছে, আর শোক সে নিতে পারবে না। অফিসের টেবিলের ওপর রাখা টেবিল ক্যালেন্ডারটাকে উল্টে পাল্টে হিসেব করে সুজিত। আজ রীতার ঘটনাটার 7.5 মাস পূর্ণ হচ্ছে, কিন্তু রীতার মধ্যে তো কোনো অস্বাভাবিকতা। বসের সামনে প্রেজেন্টেশনটা ব্রিফ করার সময় ফোনটা বেজে ওঠে সুজিতের। রীতার বর বিক্রম কল করেছে। বুকটা কেঁপে ওঠে সুজিতের। স্যারকে অনুনয় বিনয় করে ফোনটা নিয়ে বেরিয়ে আসে করিডোরে। হ্যাঁ বিক্রমদা বলুন, সব ঠিক আছে তো? উত্তরে ফোনের ওপার থেকে কান্নায় ভেজা এক আর্দ্র কণ্ঠে ভেসে আসে, মিঠাই আর নেই।
মেঝেতে ধপ করে বসে পড়ে সুজিত। অফিস টাইম পেরিয়ে গেছে, তাই না হলে ওর এমন পড়ে যাওয়া দেখে সবাই হাসত। কি হলো ওই 6 বছরের মেয়েটার, আর কেনই বা হলো ভাবে সুজিত। মুখে কিছু বলতে পারে না। বিক্রম বলে চলে, আজ ক্লাসের ফাঁকে কখনো বেরিয়ে এসে স্কুলের উল্টো দিকের পুকুরে পড়ে গেছে। কোনো স্টাফ সেটা খেয়ালও করেনি। স্কুল থেকে ফেরার টাইম পেরিয়ে যেত, মিঠাই এলো না দেখে আমরা স্কুলে যাই। তারপর পুলিশ আসে, দেখা যায় কয়েকটা কাকের পিছু পিছু বেরিয়ে এসেও পুকুরে ঝাঁপিয়ে পড়লো। সঙ্গে সঙ্গে ডুবুরি এনে তোলা হলো ওকে, বাট শি ইজ নো মোর। তোমার মামার কথাগুলো পাগলের প্রলাপ না ভাবলে আজ হয়তো মিঠাই। ফোনটা কেটে দেয় সুজিত। আর নিতে পারছে না। এই শোক মামা কি করে নেবে ভেবে পায় না সুজিত। কবিতা কি শুনেছে? হঠাৎই বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে যায় কবিতার বিড়াল ছানাটার কথা। 2 বোনে ঝগড়া হওয়ার পর কোনো সুযোগে রীতা সেই বাচ্চাটাকে চৌবাচ্চায় ফেলে দিয়েছিল। যখন বাড়ির সবাই তাকে খুঁজে পায় ততক্ষণে সেই বাচ্চাটা মরে গেছে। মামা তার আদরের মেয়েকে একটু বকা দিয়ে আর ছোট মেয়েকে নতুন বেড়াল ছানা এনে দেওয়ার কথা বলে বিচার করেছিল। সেই বিচার যে ত্রুটিপূর্ণ ছিল আজ তা বোঝা গেল। দীর্ঘ অফিস আওয়ার্সের শেষে ক্লান্তিতে আর হাত পা চলছিল না সুজিতের। গত বছর আর এবছর ধরে ও শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত। এমন সময় মোবাইলটা বেজে উঠল। বিরক্ত হয়ে স্ক্রিনটা দেখে আরও মাথা গরম হলো ওর। উফ, আননোন নাম্বার। ফোনটা ধরল। হ্যালো, কে বলছেন? সুজিত, আমি পার্থ মামা বলছি, উদয়নারায়ণপুর থেকে। হ্যাঁ পার্থ মামা, বলো। তোমার মামার অবস্থা ভালো না সুজিত। তুমি পারলে আজই রাতে বাসে চলে এসো। সকাল অবধি উনি থাকবেন কিনা বলতে পারছি না বাবা। ছোট মেয়ে এসেছে জামাইয়ের সাথে, বড় মেয়ে তো আসতে পারবে না। তুমি চলে এসো বাবা। হ্যাঁ পার্থ মামা, আমি আজই যাচ্ছি, এখনই বের হচ্ছি। চটপট বেরিয়ে পড়ে সুজিত। এখন আবার ধর্মতলার বাসের লাইনে দাঁড়াতে হবে। খুব কষ্ট হয় তার, মনটাও ভারী হয়ে যাচ্ছে। লাইনে আধ ঘন্টা দাঁড়াতে হলেও পছন্দের জানলার ধারে সিটটাই সে পায়। হাওয়া খেতে খেতে পুরনো দিনের কথা মনে পড়ে যায়। এই বাপ-মা মরা ছেলেটাকে কিভাবে আঁকড়ে রেখেছিল মামাবাবু আর মামি। তারা নিঃসন্তান ছিল না, কিন্তু সুজিতকে বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হতেও দেয়নি। আজই হয়তো সে প্রকৃতপক্ষে অভিভাবকহীন হয়ে পড়বে। সুমধুর ছোটবেলার কথাগুলো ভাবতে ভাবতেই উদয়নারায়ণপুরে এসে পৌঁছয় সে। একটা টোটো ভাড়া করে বাড়িতে পৌঁছে ঘরে ঢুকে সুজিত দেখে কঙ্কালসার অবস্থায় পড়ে আছে সুজিতের মামা বাবু সীতানাথ সমাজপতি। হাত তুলে তিনি কাছে ডাকেন সুজিতকে। মৃতপ্রায় অবস্থা তার। কেউ যেন তার শরীরের সমস্ত জীব সত্তা শুষে নিয়েছে। ধীর গলায় জোরে জোরে শ্বাস নিতে নিতে তিনি বলেন, আমি যা বলছি মন দিয়ে শোন। আমি মারা যাওয়ার পর আমার সিন্ধুকের লকার থেকে জিনিসটা নিয়ে শিশিরের কাছে ওটা দিয়ে আসবি। ওর কাকা আর ওর জেদের জন্য আমাদের পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সেটা ওকে জানাবি। ওই অলৌকিক নীলমুক্ত যেন এই ভিটেতে না থাকে। ঠিক আছে মামা, তোমার ওই বন্ধুর ভাইপোর ঠিকানাটা আমায় বলো। আর নিজের মধ্যে নেই সীতানাথ বাবু। পৈশাচিক ঘরঘরে গলায় কাকা শব্দ তুলে তিনি বলতে থাকেন, 7-এর মধ্যে 5, রইল বাকি 2। দুজনেই যাবে নিজের পাপে, রাজা থাকবে ভুঁই। মামা, ও মামা, তোমার ভাবটা কি? সীতানাথ নিজের হাতে প্রভুর শক্তির অংশই লুকোনো জায়গা থেকে বের করেছে তার ইচ্ছের বিরুদ্ধে। তাই ওর মৃত্যু হলো শক্তি অর্থাৎ স্ত্রী বিয়োগের পর।
অশক্ত হয়ে জীবনী শক্তি হারিয়ে তাই মূল্য সীতানাথ। অট্ট হাসি করে বলে সেই উপস্থিতি। অবাক হয়ে যায় সুজিত। মামাবাবু কি তাহলে আর নেই? টেবিলটার দিকে আঙুল দিয়ে কা 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 শব্দ তুলে নির্দেশ করে লুটিয়ে পড়ল সেই দেহ। সুজিত দেখল ওর মামার দেহটা নিষ্পন্দ হয়ে গেছে। শ্রাদ্ধ ও আনুষঙ্গিক কাজ শেষ হলো। যখন একে একে সবাই বাড়ি চলে গেছে তখন সুজিত সেই টেবিলটার কাছে এগোলো। টেবিলটার মধ্যে দু একটা বই, পেন স্ট্যান্ড, একটা টেবিল ক্যালেন্ডার আর একটা রাইটিং প্যাড। রাইটিং প্যাডটাকে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল সুজিত। ওপরের পাতা আর আগের পাতাটা ছিঁড়ে নেওয়া হয়েছে। এদিক ওদিক খুঁজতে থাকে সুজিত। টেবিলের বইগুলোর একদম উপরে রাখা গীতার মধ্যে একটা সাদা কাগজ চোখে পড়ে। গীতাটা খোলে। কাগজটা চোখে পড়ার আগেই গীতার পাতাটায় চোখ পড়ে সুজিতের। একটা শ্লোক ও তার ব্যাখ্যা তার চোখের সামনে ভেসে ওঠে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা, মা কর্মফল হেতুর্ভূমাতে সঙ্গ হস্ত কর্মণি। অর্থাৎ কর্ম করে যাও, কিন্তু তার ফলের আশা করো না, কারণ কর্মে তোমার অধিকার আছে, কর্ম ফলে নয়। চোখে জল আসে সুজিতের। স্বগতোক্তি করে বলে, হ্যাঁ মামা, তোমার আদেশ অনুযায়ী আমি কাজ করব, আমার সাথে কি হতে পারে না ভেবেই। চিঠিটা পড়তে শুরু করে সে। আমার অনুগত আদরের সুজিত, আমার আশীর্বাদ নিও। তুমি এই চিঠি পড়ছো মানে আমার মৃত্যু হয়েছে। মৃত্যুশয্যায় আমার আদেশ যে তুমি অক্ষরে অক্ষরে পালন করবে সেই বিশ্বাসও আমার আছে। আমি অনেক খুঁজেও শিশিরের ঠিকানাটা পাইনি। ওর ফোন নম্বরটাও সেভ করা নেই আমার ফোনে। আমি তোমায় অসিতের বাড়ির ঠিকানা দিয়ে যাচ্ছি। তোমার মামির মৃত্যুতে তো হতবিহ্বল হয়ে গিয়েছিলাম। তার মধ্যে মিঠাই মার চলে যাওয়াটা আমি যেন একদম মেনে নিতে পারলাম না। বিবেক দংশন হতে লাগলো। নিদ্রাহীন একদিন রাতে একটা মিহি অথচ তীক্ষ্ণ আওয়াজ কানে এলো। উৎসে কান রেখে ধীরে ধীরে পাশের ঘরে ঢুকলাম। ওই মুক্তটা থেকে কি আওয়াজটা আসছে? সিন্ধুক খুলে ঝিনুক কৌটোটা বের করলাম। সকালে ঘুম যখন ভাঙল দেখলাম হাতে ওই নীল মুক্তটা মুঠো করে আমি ওই ঘরের মেঝেতেই শুয়ে আছি। এইভাবে আমার নিয়তি আমায় আকর্ষণ করল। দিনে দিনে আমি শয্যাশায়ী হয়ে যাচ্ছি। ওই নীল শয়তানটা একদিন আমার জীবনী শক্তি সম্পূর্ণ শুষে নেবে। সংগ্রাহক তার সংগ্রহের জন্য নিঃশেষ হয়ে যাবে। অজান্তে হলেও আমার জন্য অনেকের মৃত্যু হলো। এই কর্মের ফল তো আমাকে পেতেই হতো। তোমাকে কেন জানাইনি বলো তো? কারণ তুমি চেষ্টা করেও আমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না। আর এই চিঠি কেন লিখলাম বলো তো? তোমাকে এই কথাগুলো বলার দরকার ছিল, অথচ নিজের দোষ তোমার মুখোমুখি স্বীকার করার ক্ষমতাও আমার ছিল না। আর মনটা বড় দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। ভালো থেকো বাবা। যত শীঘ্র সম্ভব ওই নীল মুক্তটাকে শিশিরের কাছে দিয়ে এসো। আর এই মামা বাবুকে পারলে ক্ষমা করো। ইতি, তোমার হতভাগ্য মামা। সুজিত, বাবা সুজিত। ঘোরটা কেটে যায় সুজিতের। চিঠিটা মুড়ে সে তাকায় পার্থ মামার দিকে। উনি আবার বলেন, এদিকের কাজ তো সব শেষ, এবার তোমার খাবার দিতে বলি। সুজিত হুঁ বলে নিজের ঘরে আসে। কর্মব্যস্ত জীবনে জড়িয়ে সুজিত ওই নীল মুক্তটার কথা ভুলেই যায় প্রায়। ওর আলমারির লকারে মুক্তটা অপেক্ষা করতে থাকে দুই পাপী ও এক শুদ্ধ আত্মার। টিফিন টাইমে অফিসের ক্যান্টিনে হঠাৎই বিভিন্ন দামি ও রেয়ার পার্ল নিয়ে কথা উঠলে সেই বিভীষিকার কথা মনে পড়ে যায় সুজিতের। যত শীঘ্র সম্ভব বাড়িতে ঢুকেই
ঝটপট আলমারিটা খোলে সুজিত। ঝিনুকের বাক্সটা তাড়াতাড়ি বের করে খোলে সে। খুলতেই সেই নীলাভ দ্যুতিসম্পন্ন অমূল্য মুক্তটা তার চোখে পড়ে। ঠিক তখনই সুজিতের ফোনটা বেজে ওঠে। বাক্সটা বন্ধ করে টেবিলে রেখে ফোনটা ধরে। রিনির ফোন। ফোনটা রিসিভ করতেই রিনির গলা ভেসে ওঠে। কি ব্যাপার মিস্টার? আর একটু দেরি করলে তো ফোনটা কেটে যেত। একটা কাজ করছিলাম, বলো। তা কি কাজ? ছাড়ো, হঠাৎ ফোন করলে। ইস, তুমি কি বেরসিক গো, বিয়ে করা বউকে বাপের বাড়ি ফেলে রেখেছ। তোমার ওই মিসহ্যাপটা হয়েছিল বলেই ডাক্তার তোমার এই বাড়িতে একা থাকতে বারণ করেছিল, তাই তো তুমি ও বাড়িতে। বলো। সীতানাথবাবু মারা যাওয়ার সময় রিনির মিসক্যারেজ হয়ে গেছিল, তাই ওখান থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিল সুজিত। আর তারপরে এইসব মানসিক অশান্তির মধ্যে সুজিত মামার কথাটা সম্পূর্ণ ভুলেই গেছে। এই শোনো না, বলছি কাল কোথাও ঘুরতে যাবে গো? কাল একটা কাজ আছে, নেক্সট সানডে কনফার্ম। রাখছি, ফালতু ছেলে একটা। সুজিত ভেবে নেয় কাল মামার ওই চিঠিটা খুঁজে পুরী যাবার তৎকাল টিকিট কেটে হোটেল বুকিং করে সব কাজ গুছিয়ে নেবে, তাই কাল কাজের বাহানা করে। রাতে খেতে ইচ্ছে করে না সুজিতের, শুয়ে পড়ে তাড়াতাড়ি। ঘুম আসে না, কেমন একটা অস্বস্তি, কেমন একটা আনছান ভাব। বারবার মনে হয় ওই নীল মুক্তটা এখানেই তার পরের অপরাধীদের খুঁজে নেয়নি তো। হঠাৎ ঘুমটা ভেঙে যায় সুজিতের। টেবিলের ওপরে রাখা সেই ঝিনুক বাক্স থেকে একটা নীলাভ আলো দ্যুতি ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে। সুজিত আবারও সেই মুক্তর অলৌকিক ক্ষমতাকে প্রত্যক্ষ করে। সকালে কলিং বেলের শব্দে ঘুম ভাঙে সুজিতের। ফ্ল্যাটের দরজা খুলে হতবাক হয়ে যায়। রিনি চলে এসেছে, আজ সে বেড়াতে যাবেই। তাই সকাল সকাল সে ব্রেকফাস্ট বানিয়ে এখানে চলে এসেছে। দুপুরে বাইরে লাঞ্চ করবে। আজ সুজিতের কোনো কথাই সে শুনবে না। হাজার অভিযোগ অনুযোগ জানিয়ে সুজিতকে ঠেলে পাঠায় ফ্রেশ হতে। কতদিন পর ওরা একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। চটপট বাথরুম থেকে বেরিয়ে আসে সুজিত। ঘরের দৃশ্যটা দেখেই ওর পা দুটো কেঁপে ওঠে। একটা শীতল অনুভূতিতে ওর শরীর অবসন্ন হয়ে যায়। টেবিলের সামনে সেই ঝিনুক বাক্স হাতে দাঁড়িয়ে রিনি। তার চোখে যেন এখন উদ্ভ্রান্তের ন্যায় দৃষ্টি। একটা অজানা আশঙ্কা গ্রাস করে সুজিতকে। রিনি ওই মুক্তটা স্পর্শ করেনি তো? আতঙ্কে ধীরে ধীরে শরীর অবসন্ন হয়ে যায় ওর। মনের জোর ও আটকে যাওয়া গলার স্বর পুনরুদ্ধার করে সুজিত ডাকে, রিনি, এই রিনি। কোনো সাড়া নেই। সে এবার দৌড়ে যায় রিনির দিকে, কাঁধ ধরে ঝাঁকুনি দেয় তার। সম্বিত ফিরে পেয়ে রিনি বলে, হ্যাঁ হ্যাঁ, এমন এমন অদ্ভুত ব্লু পার্ল আমি আগে কখনো দেখিনি। এটা কি আমার গিফট? খুব এক্সপেন্সিভ মনে হচ্ছে। সুজিত তার প্রশ্নের উত্তর না দিয়েই বলে, তুমি এটা হাত দিয়ে ধরনি তো? কি হবে কি হাত দিলে? কি হবেটা কি? ক্ষয়ে যাবে? আমি যা জিজ্ঞাসা করছি বলো, ডু ইউ টাচ দ্যাট থিং অর নট? ডিসগাস্টিং বলে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় রিনি। দিনটা যে আর আগের মতো নেই তা উপলব্ধি করে সুজিত। রিনির পিছনে গিয়ে অপমান ছাড়া আর কিছুই জুটবে না জেনে সুজিত তার পূর্ব নির্ধারিত কাজগুলো করতে চায়। কয়েকদিনের ছুটি লাগবে। বসকে ফোন লাগায়। বস অফিসের প্রতি সুজিতের অনীহা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। বিগত 3 বছরে বিভিন্ন কারণে
সুজিতের শতাধিক ছুটি কোম্পানির চেয়ে কত ক্ষতি করেছে তাও তিনি সুজিতকে বোঝান এবং সর্বশেষে বলেন দুর্গাপুজোর আগে কোনো ছুটিই সে পাবে না। অন্যমনস্কভাবে ঘরের মধ্যে হাঁটতে থাকে সুজিত। মাথায় একাধিক চিন্তার জটলা। একটা সিগারেট ধরিয়ে ঘন ঘন টান দেয়। সুজিতের সন্দেহটা এখন সত্যি হয়ে গেছে। ওই নীল জিনিসটা মহাকালের মতো আবারও ধীরে ধীরে কোনো মানুষকে তার মৃত্যুর দিকে নিয়ে যাবে। শুধু একটাই চিন্তা, সুজিত জানে না এবার কার পালা। কেন নিয়তি বারবার ওকে ওই মুক্তটা নিয়ে যাওয়া থেকে বাধা দিচ্ছে? রিনির শারীরিক অবস্থা সুজিতকে আরও চিন্তিত করে তুলল। বিগত 5 মাস যাবৎ তার ঋতুস্রাব বন্ধ হয়নি। কলকাতার তাবর তাবর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার এর কারণ কিছুতেই খুঁজে পাচ্ছেন না। রিনি তার বাবার বাড়িতেই আছে। সুজিত সময় সুযোগ পেলেই ওখানে ছুটে যাচ্ছে। অফিসের কড়াকড়ির জন্য তার হাত পা বাঁধা। রাতে খাবার খেতে খেতে হঠাৎই মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে সুজিতের। একটা অজানা আতঙ্ক যেন গ্রাস করে নেয় ওকে। সেই রবিবারের সকালে সুজিত যখন বাথরুমে ছিল, রিনি কি ওই সর্বনেশে মৃত্যুদূতকে ছুঁয়েছে? কিন্তু ও তো বলেছিল ও টাচ করেনি। কিন্তু যদি রিনি মিথ্যে বলে থাকে, যদি ও টাচ করেই থাকে, তাহলে তো ও আর মাস 2 পর। না না, তা কিছুতেই হতে দেবে না সুজিত, কিছুতেই হতে দেবে না। কিন্তু কিছু উপায়ও নিশ্চয়ই করবে। নিশ্চয়ই কোনো উপায় আছে, সেটা শুধু খুঁজে পাওয়ার অপেক্ষা। এইসব 7-5 চিন্তায় আর ঘুম আসে না সুজিতের চোখে। কাল সকালেই সে রিনির কাছে যাবে। চাকরি গেলে যাবে, কালই ও রিনির কাছে যাবে। রিনি, এখন শরীরটা কেমন মা? চিন্তিত মুখে প্রশ্ন করে রিনির মা। ইদানিং মেয়েকে দেখে চিনতে পারেন না তিনি। তার টপ মডেল মেয়েটা কেমন যেন লাশের মতো ফ্যাকাশে হয়ে গেছে। 10 দিন অন্তর তাকে রক্ত আর আয়রন সলিউশন দিতে হচ্ছে। বাড়িতেই সব ব্যবস্থা করা হয়েছে, সেগুলো কালই দেওয়া হয়েছে। আর কেমন আছি আজ? তবে মাথাটা কেমন ভারী হয়ে আছে মা, ভালো লাগছে না। কাল সুজিত। কথা শেষ হওয়ার আগেই কলিং বেল বেজে ওঠে। চিন্তিত হয়ে রিনি বলে, এত সকালে আবার কে মা? দেখছি, দাঁড়া দেখে আসি। ঝড়ে বিধ্বস্তের মতো সুজিত রিনির ঘরে প্রবেশ করে। চোখে কেমন একটা পাগলাটে চাউনি, কেমন যেন অপ্রকৃতিস্থ ভাব। রিনির পাশের বিছানায় ফাঁকা অংশে ধপ করে বসে পড়ে সে। রিনির হাত দুটো নিজের হাতের মধ্যে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, রিনি, আমার গা ছুঁয়ে বলো, তুমি ওই নীল মুক্তটাকে ছোঁনি? কি হয়েছে সুজিত? তোমায় তোমায় এমন লাগছে কেন? ইজ এভরিথিং অল রাইট? আমার কথার উত্তর দাও। আমি তোমায় সেদিন মিথ্যে কথা বলেছিলাম। সুজিত কেঁদে ফেলে। তার ভালোবাসার মানুষটার আয়ু মাত্র আর কয়েক দিনের। মনটা কেমন যেন মুচড়ে ওঠে ওর। সুজিতকে কাঁদতে দেখে রিনিও কাঁদতে কাঁদতে বলে, আমায় ক্ষমা করো সুজিত। আমি যে পাপ করেছি তার শাস্তি আমি পাচ্ছি। আজ তোমায় বলতে খুব ইচ্ছে করছে। আমি জানি তুমি এ কথা শোনার পর আমায় ঘৃণা করবে, তাও বলছি। এই কথা এতদিন মনের গভীরে চেপে রেখেছিলাম। আমার গত বছর মিসক্যারেজ হয়নি। আমি বাচ্চাটাকে নিজের ইচ্ছায় অ্যাবর্ট করেছিলাম। আমার সামনে একটা
একটা বড় প্রজেক্ট ছিল সুজিত। প্রেগনেন্সির জন্য আমি ওই কাজটাকে হারাতে চাইনি সুজিত, বিশ্বাস করো। বান ছোড়ার পর ধনুকে ছিলা যেমন ছিটকে ওঠে, ঠিক তেমনই ছিটকে ওঠে সুজিত। হাত দিয়ে নিজের চোখের জল মুছে বলে, তুমি মহা পাপ করেছ, তার শাস্তি দণ্ডনায়ক তোমাকে দিচ্ছেন। আমি শুধু তোমার পাপটা জানতে চেয়েছিলাম। এখন বুঝতে পারলাম কেন তোমার স্ত্রী সত্তা তোমার মৃত্যুর কারণ হচ্ছে। তুমি মা হতে চাওনি, রাক্ষসের মতো নিজের সন্তানকে মেরেছ, তাই এখন রাক্ষসের মতোই রক্তপাত হয়ে তোমার মৃত্যু হবে। সুজিত কাঁদতে কাঁদতেই রিনিকে একবার জড়িয়ে ধরে বলল, আমি তোমায় খুব ভালোবাসতাম রিনি, তাই তোমায় কষ্ট পেয়ে পেয়ে মরতে দেখতে পারবো না। আমি চললাম, মামার শেষ ইচ্ছা পূরণ করে তবেই আমি বসবো। আর তাছাড়া সপ্তম অপরাধী যে কে তা তো জানতে হবে। আমি 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 আসছি। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? অবাক হয়ে বলে রিনি। সুজিতের অনেক কথাই ও বুঝতে পারে না। পুরী, কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হবে, আর নীলমুক্তর নিয়তিটাও দেখতে হবে। সবেমাত্র পুরী স্টেশনে নেমে গাড়ি ধরল সুজিত। কাল রাতেই প্রয়োজনীয় সেই জিনিসটা আর তার সঙ্গে কিছু জামাকাপড় নিয়ে বেরিয়ে পড়ে সুজিত। ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ট্রেনের বাথরুমের সামনে বসে বসেই সে এসেছে। প্রচণ্ড ক্লান্ত সে, নিজেকে কেমন যেন সর্বহারা লাগে। হোটেলে পৌঁছে বিছানায় গা এলিয়ে দেয় সে। পরিপাটি করে গোছানো ঘরটা, শুধু বিছানায় শুয়ে থাকা মানুষটাই যা অগোছালো। সন্ধ্যের সময় ঘুম ভাঙে সুজিতের। ফ্রেশ হয়ে বাইরে এসে খাবার অর্ডার করে। খেতে খেতে মোবাইল ফোনটা তোলে। অফিসের লোক আর রিনির মিলিয়ে 22টা মিসড কল। ইন্টারনেট চালু করতেই একটা মেল ঢোকে, অফিসিয়াল মেল। সুজিতের হাসি পায়। এই চরম দোলাচলের মধ্যে বস তাকে মেল করেছে, তোমাকে কাজ থেকে বহিষ্কার করা হলো। সুজিত গুগল ম্যাপটা খোলে। অসিত খাস্তগিরের বাড়ির অ্যাড্রেসটা টাইপ করে লোকেশন অন করে দেয়। হোটেলটা থেকে 5.5 কিলোমিটার দূরে দেখাচ্ছে। খাওয়া শেষ করে সুজিত রিসেপশনে গিয়ে বলে, আমার একটা গাড়ি চাই কাল সারাদিনের জন্য। রিসেপশনের তরুণীটি বলে, Sure, sir. For sightseeing? না, কাল সারাদিন আমার লাগবে একটা গাড়ি। মেয়েটি ওকে বলে একটি ফোন নাম্বার সুজিতকে দেয়। বাইরে এসে পায়ে পায়ে বড় রাস্তাটা পেরিয়ে সুজিত সমুদ্রের পাড়ে আসে। ঢেউয়ের ওঠানামা দেখে সুজিতের মনে হয়, এই তো জীবন, কি হবে কাল জানা নেই। আজ যে জীবিত, কাল তার বাৎসরিক হয়ে যাচ্ছে। সিগারেটের অভাব বোধ হয় সুজিতের। ওড়িশা তামাক বর্জন করেছে অনেকদিন আগেই। ফোনটা বেজে ওঠে সুজিতের। ও হ্যালো বলতেই কণ্ঠস্বর বলল, जी साहब, मैं ही ड्राइवर हूँ। कब आना होगा? आप कल सुबह 8 बजे आ जाना। फोन कर लेना एक बार। जी बिल्कुल। অসিত খাস্তগিরের বাড়ি যখন সুজিত উপস্থিত হয় তখনও 9টা বাজেনি। ড্রাইভারকে ওয়েট করতে বলে সুজিত বাগান পেরিয়ে দরজার সামনে উপস্থিত হয়। কলিং বেল টিপে খানিক্ষণ দাঁড়ানোর পর এক বয়স্ক লোক দরজা খোলে। ওড়িয়াতে বলে, তুমি কে? আপনি কি অসিত খাস্তগির মহাশয়ের বন্ধু ও কেয়ারটেকার মোহান্তি কাকু? তিনি খুব অবাক হন। তারপর বাংলাতেই বলেন, হ্যাঁ, আমি বিষ্ণুচরণ মোহান্তি। নমস্কার কাকু, আমি সতীনাথ সমাজপতির ভাগ্নে সুজিত বক্সি। একটা দরকারে এখানে আসা। আমি শিশিরবাবুর সঙ্গে একটু দেখা করতে চাই। সে কি, তুমি সীতানাথদার ভাগ্নে সুজিত? তা তোমার মামা এখন কেমন আছে? উনি বেঁচে নেই, গত বছর। সে কি? হ্যাঁ কাকু, আপনি তো সেই নীল মুক্তটার ঘটনাটা জানেন। ওই মুক্তটাই তো ফেরত দিতে এখানে আসা।
ওটা তোমার মামার কাছে ছিল বুঝি? বিষ্ণুচরণের কথা শুনে সুজিত বুঝতে পারল যে শিশিরের ওই মুক্ত পাঠানো বা মুক্তর খারাপ গুণ সম্বন্ধীয় কোনো ধারণাই ওনার নেই। তাই সুজিত বলল, আপনি শিশিরবাবুর বাড়ির ঠিকানাটা দিন, আমি চলে যাব সেখানে। বাইরে গাড়ি আছে। কোথাও যেতে হবে না বাবা, আজ দুপুরেই শিশির আসবে এখানে। কাল বিকেলে ফোন করে বলছিল। তুমি বসো, আমি তোমার জন্য জল খাবার করে আনি। সে না হয় ঠিক আছে কাকু, কিন্তু আমার একটা অনুরোধ আছে। আপনি যদি আমায় একবার সেই পুঁথিটা দেখাতেন, যাতে এই নীল মুক্তটার সন্ধান দেওয়া ছিল। অবশ্যই, তুমি তুমি বসো, আমি আনছি। বিষ্ণুচরণ খানিকক্ষণ পর হাতে করে একটা জরাজীর্ণ পুঁথি নিয়ে এলো, আর যাওয়ার সময় বলে গেল আজ সে অনেক ভালো ভালো রান্না করবে। এপিঠ ওপিঠ দেখে সুজিত। অনেকদিন আগে কোনো এক অজ্ঞাত রচনাকার এই অমোঘ দণ্ডনায়ক গুণ সমৃদ্ধ নীল মুক্তর সন্ধান বলে গেছে। সুজিতের পাতা উল্টাতে উল্টাতে মনে হয় এটি যেন একটি আদিম বাংলা সাহিত্যের নিদর্শন, অনেকটা চর্যাপদের মতো, হেঁয়ালি ছড়ায় লেখা। ও কোথায় যেন পড়েছিল বাংলা, ওড়িয়া আর অসমিয়া ভাষাকে সহোদর ভাষা বলা হয়, তাই এটা ওড়িয়া ভাষার পূর্বপুরুষ ভাষাতেও লেখা হতেই পারে। হঠাৎই একটা পাতায় চোখ আটকে যায় সুজিতের। অন্যান্য পাতার মতো কালো হরফে লেখা নয় সেটা, হালকা নীল আভা ছড়াচ্ছে সেই লেখাটা। সুজিত মোবাইল বের করে একটি ছবি তোলে। অদ্ভুত দৃষ্টিতে সে দেখতে পায় ছবিতে একটা ফাঁকা ভোজ্যপত্রকে, কিন্তু সে তো তার নিজের চোখের সামনেই লেখাটা দেখতে পাচ্ছে, কিন্তু ছবিতে তা ফাঁকা কেন? তাহলে কি এই জায়গাতেই আছে সেই নীল মুক্তার গভীর রহস্য? চটপট বিরাজকে ফোন লাগায় সুজিত। ফোনের ওপারে হ্যালো শুনতেই সুজিত বলে, বিরাজ, আমি সুজিত। খুব আর্জেন্ট দরকার আমার। তোর ভাই বাংলা ভাষার উৎপত্তি নিয়ে গবেষণা করছে বলছিলি, তাকে এক্ষুনি কনফারেন্সে নে ভাই, জীবন মরণের সমস্যা এখন। আর কী ব্যাপার সুজিত, কাল বস বললো তোকে নাকি স্যাক করা হয়েছে। কেন, মানে করলো কেন? আর এখন তুই কোথায়? আমি পুরীতে আছি, বাকি সব তোকে ফিরে গিয়ে জানাবো। এখন প্লিজ তুই তোর ভাইকে ফোনে নে। মিনিট খানেক পরে একটা অন্য কণ্ঠস্বর ভেসে আসে। হ্যাঁ বলুন সুজিত দা, আপনার কি সাহায্য করতে পারি? তুমি মাগধী প্রাকৃত অপভ্রংশ পড়তে পারো? ওই চর্যাগানগুলোর মতো ভাষা। হ্যাঁ দাদা পারি, তবে শুধুমাত্র আক্ষরিক অর্থ করতে পারবো। গুঁড়ো অর্থ বোঝা আমার জন্য একটু ডিফিকাল্ট। আক্ষরিক অর্থ হলেই হবে। তুমি আমার হোয়াটসঅ্যাপে একটা পিং করো, আমি লেখাটা পাঠাচ্ছি। শোনো ভাই, তোমার অনুবাদ করা হয়ে গেলে কিন্তু আমার সাথে সাথে পাঠিয়ে দেবে, একটুও দেরি করবে না। মিনিট পাঁচেকের মধ্যে সুজিত সমস্ত ছড়াটা টাইপ করে বিরাজের ভাইকে পাঠিয়ে দেয়। সে প্রায় 20 মিনিট পর মেসেজে পাঠানো ছড়াটার অনুবাদ পাঠিয়ে দেয়। রুদ্ধশ্বাস হয়ে সুজিত পড়তে থাকে। যে জাতকের জন্ম কুম্ভ রাশিতে এবং যার অষ্টোত্তরী ও বিংশোত্তরী শনির দশা আছে, একমাত্র সেই ব্যক্তি এই নীলিমার শক্তি বিশিষ্ট মুক্তর প্রভাব সম্পর্কে জানতে পারবে। এই পৃষ্ঠাটি যে কোনো অন্য রাশি ও অন্য দশার মানুষের কাছে অদৃশ্য থাকবে। শনিদেব যেমন ভালো কাজের ভালো কর্মফল দেন, তেমনি খারাপ কাজের জন্য যথাযথ শাস্তি বিধান করেন, কিন্তু এই মুক্তর জন্য খারাপ কাজের দণ্ড কেবলমাত্র মৃত্যু। এই মুক্ত স্পর্শ করার 7.5 মাস পর সেই ব্যক্তি তার পূর্বের কোনো পাপের শাস্তি স্বরূপ মৃত্যু পাবে। মৃত্যু হবে তার পাপের অনুরূপ। মোট 8 জন ব্যক্তির ওপর মহাকালের কালো ছায়া ঘনিয়ে আসবে। এই ক্রমকে থামানো যাবে না। মুক্ত তার নিজের আহার্য নিজেই খুঁজে নেবে, আর এই ক্রমের মধ্যে যে ব্যক্তি তার মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে, সেই শনিদেবের আশীর্বাদ পেয়ে রাজা হবে। মোহান্তি কাকু কখন ঘরে এসেছে খেয়াল করেনি সুজিত। ঘরমাক্ত সুজিতকে দেখে খানিকটা ভয়ার্ত কণ্ঠে সে বলে, কি হলো বাবা তোমার? শরীর খারাপ করছে না তো? পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে নেয় সুজিত। তারপর বলে, না না, কিছু হয়নি। এই পুঁথির কিছু বুঝতে পারছি না, ঘেমে নিয়ে একসার হয়ে গেলাম আর কি।
মোহান্তি কাকু টি টেবিলে জলখাবার রেখে চলে গেল। কচুরি, আলুর তরকারি আর পুরীর বিখ্যাত খাজা। সুজিতের সকাল থেকে খাওয়া হয়নি, খিদেও পেয়েছিল, তাই সুজিত খাওয়াতেই মনোনিবেশ করল। হঠাৎ পায়ের শব্দে মুখ তুলে দেখল বছর 28-এর এক যুবক প্রবেশ করছে। এই তাহলে শিশির খাস্তগির। মুখে কেমন একটা ক্রূর হাসি ছেলেটার, যেন মাথায় কিছু একটা প্ল্যান চলছে। টি টেবিলের অপর দিকে দাঁড়িয়ে বলল, সুজিতবাবু, আমি আপনাকে কাল রাতেই এক্সপেক্ট করেছিলাম। যাই হোক, আপনি জল খাবার কমপ্লিট করে স্টাডিতে আসুন। ফিরে চলে যেতে গিয়েও থমকে দাঁড়ায় শিশির। সেই অদ্ভুত পাতায় খুলে রাখা প্রাচীন বইটার দিকে তাকিয়ে সে বলল, আপনার কুম্ভ রাশির জাতক, তাই তো? অষ্টোত্তরী ও বিংশোত্তরী শনির দশা। সুজিত কিছু বলার আগেই হনহন করে বেরিয়ে যায় শিশির। সুজিত ভাবে, কি পার্সোনালিটি ছেলেটা, কে বলবে আমার থেকে ছোট? কিন্তু যাবার আগে ও কি বলে গেল? আমার রাশি ও কি করে জানলো? তাহলে কি ও... কি ভাবছো বাবা? শিশির তোমায় ওই ঘরে ডাকছে। মোহান্তি কাকুর গলায় সম্বিত ফেরে সুজিতের। তারপর সুজিতবাবু, মুক্তটা দিতে এসেছেন তো, দিন ওটা। সুজিত তার প্যান্টের পকেট থেকে ঝিনুক বাক্সটা বের করে এগিয়ে দেয় শিশিরের দিকে। সেই বাক্সটা খুলে সুজিতকে অবাক করে নীল মুক্তটা হাতে তুলে নেয়। এ কি করলেন আপনি? ওটা স্পর্শ করলেন তো? কথাটা মুখেই রয়ে যায় সুজিতের, কারণ ইতিমধ্যেই শিশির সেই মুক্তটা ছুঁড়ে দিয়েছে সুজিতের দিকে, আর সুজিত রিফ্লেক্স অ্যাকশনে ধরে ফেলেছে সেটাকে। যেন মুহূর্তেই মৃত্যুকে অনুভব করে ফেলে সে। শিশির উঠে দাঁড়িয়ে পায়চারি করতে করতে বলে, আমি শনিদেবের আশীর্বাদ ধন্য সেই রাজা হতে চেয়েছিলাম, তাই আমি ওই পাতার কবিতার রহস্য কাউকে জানাইনি। আমি বুঝতে পেরেছিলাম একমাত্র আমি ছাড়া ওই পৃষ্ঠা কারোরই দৃষ্টিগোচর হয়নি। তাই তো আমি প্ল্যান করে ওই নীল মুক্তকে তোমার মামার কাছে পাঠিয়ে দিলাম। এত তাড়াতাড়ি এ কাজ ছেড়ে ফিরে আসবে সেটা ভাবিনি। তোকে আমি শেষ করে দেব শয়তান। জেনে শুনে এতগুলো মানুষের জীবন নিয়েছিস, নিজের কাকাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস। সুজিত আচমকা ওর মুখে একটা ঘুষি মারে। শিশির হুমড়ি খেয়ে পড়ে টেবিলের ওপর। ড্রয়ার খুলে বের করে আনে একটা সাইলেন্সার লাগানো রিভলভার। চোয়ালে একবার হাত বুলিয়ে শিশির গুলি ছোড়ে। গুলিটা সুজিতের পাশ দিয়ে বেরিয়ে যায়। দ্বিতীয়বার গুলি চালাবার আগেই একটা ধাতব শব্দে শিশির মাটিতে লুটিয়ে পড়ে। বিস্ফারিত চোখে সুজিত দেখে হাতে রক্তাক্ত ফুলদানি নিয়ে দাঁড়িয়ে বিষ্ণুচরণ মোহান্তি। ঘরঘরে গলায় সে বলল, তুমি চলে যাও বাবা, আমি দরজার পাশ থেকে সব শুনেছি। তুমি শনিদেবের আশীর্বাদী সেই রাজা। এই পাপী কখনো দেবতার আশীর্বাদ পেতে পারে না। কি পাপ ছিল শিশিরের? 10 বছর বয়সে এই ফুলদানি দিয়ে ও আমার 7 বছরের মা মরা ছেলেকে মেরে ফেলে। হাসপাতালে আমার ছেলে অসিতবাবুর সামনে পুলিশকে কথা বলে, কিন্তু টাকার জোরে ওরা পার পেয়ে যায়। দিন কতক আগে অসিতবাবুর ডায়েরি পড়ে আমি এসব কথা জেনেছি। তুমি চলে গেলে আমি নিজে গিয়ে থানায় খবর দেব। সুজিত বেরিয়ে আসে, হাত জড়ো করে কর্মফলদাতা শনিদেবকে ধন্যবাদ জানায়। সে সত্যিই আজ রাজা। প্রাণ চলে যাওয়ার উপক্রম হয়েও সে এখন জীবিত। মৃত্যুকে সে জয় করে ফেলেছে। যে কর্ম আর ফলের সূত্রকে হৃদয় দিয়ে অনুধাবন করেছে, তার চেয়ে ধনী আর কে আছে? শেষ হলো আমাদের আজকের গল্প শতরূপা ভট্টাচার্যের নীল নিয়তি। গল্পের সূত্রধার, পর্ব পরিচালনা, শব্দগ্রহণ, গল্প পাঠ এবং বিষ্ণুচরণ মোহান্তি ও উত্তমের চরিত্রে আমি অর্ণব, শিশির, বিরাজ ও পার্থবাবুর চরিত্রে রক্তিম,
উমেশ ও অসিত খাস্তগিরির চরিত্রে অভিষেক, সীতানাথ বাবু ও বিক্রমের চরিত্রে মানব, সুজিত ও ড্রাইভারের চরিত্রে সৌভিক, সারদা ও রিনির মার চরিত্রে অর্পিতা, রিনির চরিত্রে কাহন, রীতার চরিত্রে স্বাতী, বিরাজের ভাইয়ের চরিত্রে সায়ন্তন, রিসেপশনিস্টের চরিত্রে আত্রেয়ী এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের সঙ্গে পেয়েছি হরর স্কোপ চ্যানেলের পক্ষ থেকে অভিষেক, রক্তিম ও ইভানকে। অসংখ্য ধন্যবাদ তাদের আমাদের পাশে থাকার জন্য। আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ঠিকানা আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম আমরা। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসছি আমরা। ততদিন প্লিজ টু কেয়ার, টু স্টে টিউনড। নমস্কার।